সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি ল্যাবের পক্ষ থেকে। দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা গত ক্লাসে ইউনিট 4 লেসন 2 নিয়ে আলোচনা করছিলাম, গ্রেট উইমেন, এবং সেইখানে আমরা শুধুমাত্র ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করতে পেরেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থেকে প্রশ্ন কতভাবে আসতে পারে। অর্থাৎ এই জায়গা থেকে, এই ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন হতে পারে রাইট ফর্মস অফ ভার্বের, অথবা প্রিপজিশনের, অথবা মডিফায়ারের, অথবা উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ থেকে। আজকে আমরা তার পরবর্তী অংশে চলে যাচ্ছি। ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির পরে আমরা আমাদের বোর্ড বইয়ে 3টা প্রশ্ন দেখতে পাই। এই 3টা প্রশ্নের মধ্যে এই দ্বিতীয় নাম্বার প্রশ্ন, অর্থাৎ ডু ইউ নো which was the first university established in East Bengal or the present day Bangladesh? তুমি কি জানো বা তোমরা কি জানো যে বর্তমান যে বাংলাদেশ, অর্থাৎ আগের যে পূর্ব বাংলা, আগের পূর্ব বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশ, এর প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কি? এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর সাথে আরো কিছু সম্পূরক প্রশ্ন থাকতে পারে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। আরো কিছু সম্পূরক প্রশ্ন হতে পারে সাধারণ জ্ঞানের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কোন কমিশন গঠন করা হয়? উত্তর, নাথান কমিশন। আমি আশা করি তোমরা এই ব্যাপারে জানার জন্য আগ্রহ অনুভব করবে এবং এই ব্যাপারে বিস্তারিত পড়াশোনা করবে। আমি চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তোমরা যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মূলত লীনা নাগ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম নারী শিক্ষার্থী। উনার উপরেই মূলত আমাদের এই আজকের যে প্যাসেজ সেটা লেখা, আমরা উনাকে নিয়ে আলোচনা করব। এবং তার পরবর্তীতে তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটা ছবি দেওয়া আছে, যা তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ছিল, এবং 1952-তে যখন ভাষা আন্দোলন হয় তখনও এই এই ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অংশ ছিল। তবে বর্তমানে এই ভবনটি ঢাকা মেডিকেল কলেজের অংশ হিসেবে ব্যবহৃত হয় এবং ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল হিসেবে এই জায়গায় রোগীদের চিকিৎসা দেওয়া হয়। আমরা এখন আমাদের যে মূল প্যাসেজ আছে সেই প্যাসেজে শুরু করতে যাচ্ছি। লীনা নাগ সম্পর্কে আমাদের প্যাসেজ। লীনা নাগ, ফার্স্ট ফিমেল স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ঢাকা ইউনিভার্সিটি। ইন 1921, আমরা যদি দেখি খেয়াল করি, ইন 1921, এই সালটা হচ্ছে সেই সাল যেই সালে বা যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। লীনা নাগ, অলসো নোন অ্যাজ লীলা রয়। লীনা নাগকে আবার লীলা রয়ও বলা হয়। কেন বলা হয়? ফর হার ম্যারেজ, তার বিয়ের জন্য। কার সাথে? উইথ অনিল চন্দ্র রয়। অর্থাৎ লীলা নাগের হাজবেন্ডের নাম ছিল অনিল চন্দ্র রয়। যেহেতু তার হাজবেন্ডের নাম অনিল চন্দ্র রয়, তাই তার হাজবেন্ডের নামের এই রয়ের অংশটুকু পরবর্তীতে লীলার নামের সাথে যোগ হয়ে লীলা রয় হয়েছে। ওকে। এই অনিল চন্দ্র রয় কে ছিল? অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার। দেখো, এই জায়গায় বাক্যটা এই জায়গায় শেষ হতে পারতো ইন 1921 লীনা নাগ, অলসো নোন অ্যাজ লীলা রয়, ফর হার ম্যারেজ উইথ অনিল চন্দ্র রয়। কিন্তু এই জায়গাতে এই অনিল চন্দ্র রয়ের পরে আবার এই কমা দিয়ে তার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই অংশটুকু মডিফায়ারে
অ্যাপোজিশন হিসেবে আসতে পারে। অনিল চন্দ্র রায়ের পরিচয় সম্পর্কে কি বলেছে? অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার। ইন্ডিয়ার যে ন্যাশনাল কংগ্রেস ছিল, ভারতীয় যে ন্যাশনাল কংগ্রেস ছিল, তার হচ্ছে নেতা কে? অনিল চন্দ্র রায়। এবং তার ওয়াইফ হচ্ছে, তার স্ত্রী হচ্ছে লীনা নাগ। সেই লীনা নাগ was the first women to be admitted to MA in English at the University of Dhaka। অর্থাৎ এই লীনা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের MA এর প্রথম নারী শিক্ষার্থী ছিলেন। ওকে, আমরা এই লাইনটা একটু দেখি। অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লিডার। আমরা যদি এই শব্দটাকে একটু ভেঙে ভেঙে পড়ি, আমরা দেখতে পাই লিডার শব্দটি মূলত এসেছে এই লিড থেকে। এই লিডটা হচ্ছে মূলত একটা ভার্ব, অর্থাৎ নেতৃত্ব দেওয়া, এবং তার সাথে এই ইয়ার যোগ হয়ে, তার সাথে যখন ইয়ার যোগ হয়েছে, তখন এটা নাউন হিসেবে পরিগণিত হয়েছে, অর্থাৎ নাউন হিসেবে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম লিড হচ্ছে ভার্ব, তার সাথে ইয়ার যোগ হয়ে নাউন হয়েছে। যদি আমরা তার আগের শব্দটা দেখি, কংগ্রেসও কিন্তু একটা নাউন। তিনি কিসের লিডার? তিনি কি বিএনপির লিডার, আওয়ামী লীগের লিডার, জামাতের লিডার, এনসিপির লিডার? না, উনি হচ্ছেন কংগ্রেসের লিডার ছিলেন। কংগ্রেস একটা নাউন, লিডার আর একটা নাউন, সেক্ষেত্রে কংগ্রেসটা হচ্ছে লিডারের নাউন অ্যাডজেক্টিভ। তার পূর্বের শব্দ যদি আমরা দেখি, ন্যাশনাল। এই ন্যাশনাল শব্দটাও কিন্তু, এই ন্যাশনাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ন্যাশনাল শব্দটা শব্দের শেষে আমরা জানি এল থাকলে তা অ্যাডজেক্টিভ হয়। আবার তার যদি আমরা ইন্ডিয়ান শব্দটা দেখি, এই ইন্ডিয়ান শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এই জায়গাতে ইন্ডিয়ান এবং ন্যাশনাল ডাবল অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে বাক্যে। ওকে, was the first woman, এই লীনা নাগ was the first women to be admitted to the MA in English at the University of Dhaka। এই জায়গাটাতে এই টু এর পরে যে বি এবং অ্যাডমিটেডটা আছে, এটা মূলত হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। এই জায়গাতে শূন্যস্থান দিয়ে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন করতে পারে। ব্রেকিং পেট্রিয়ার্কাল ব্যারিয়ার্স। আমরা তারপর লাইনে চলে যাচ্ছি। ব্রেকিং পেট্রিয়ার্কাল ব্যারিয়ার্স। এই পেট্রিয়ার্কাল শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট। পেট্রিয়ার্কাল শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মূলত পিতৃতান্ত্রিককে বোঝায় বা পুরুষতান্ত্রিককে বোঝায়। এই পেট্রিয়ার্কাল শব্দটা হচ্ছে পুরুষতান্ত্রিক। পেট্রিয়ার্কাল শব্দটা বাংলা হচ্ছে পুরুষতান্ত্রিক। সম্ভবত তোমরা এই শব্দটা তোমাদের শিক্ষা জীবনে এর আগে কখনো পাওনি। এই শব্দটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, বাট শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা। এই শব্দটা সিনোনিম অ্যান্টোনিম হিসেবে পরীক্ষায় চলে আসতে পারে, অথবা এই শব্দটা অ্যাডমিশনেও চলে আসতে পারে। ব্রেকিং ব্রেকিং পেট্রিয়ার্কাল ব্যারিয়ার্স, অর্থাৎ এই পুরুষতান্ত্রিক সমাজের যে বাধা নিষেধ আছে, যে সীমাবদ্ধতা আছে, সেগুলোকে ভেঙে লিনা নাগ হচ্ছে প্রতিষ্ঠা করেছিল দ্য আইডেন্টিটি অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাজ এ প্ল্যাটফর্ম ফর প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল আইডিয়াস। অর্থাৎ লীনা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগকে একদম সূচনা লগ্ন থেকে একটা আহ, আহ, প্রগতিশীল উদার এবং মুক্তমনা একটা চিন্তা ভাবনার স্থান হিসেবে, ক্ষেত্র হিসেবে পরিচিত পরিচিত করে তুলেছে বা প্রতিষ্ঠা করে তুলেছে। আমরা যদি এই জায়গাতে দেখি, এই জায়গায় এস্টাবলাইশ শব্দটা হচ্ছে ভার্ব, আর এই জায়গায় আইডেন্টিটি শব্দটা হচ্ছে নাউন। এটা কেন নাউন? কারণ শব্দের শেষে টি ওয়াই আছে। আমরা জানি সাধারণত শব্দের শেষে টি ওয়াই থাকলে তা নাউন হয়। আবার আরেকটা ফর্ম, এটা হচ্ছে গঠনের দিক থেকে নাউন। আবার আমরা যদি দেখি, এই যে আর্টিকেলের পরে এবং প্রিপজিশনের আগে একটা মাত্র ওয়ার্ড আছে, তার মানে এটা হচ্ছে নাউন। বুঝতে পারছো? ওকে, চলো তাহলে আমরা হচ্ছে পরের অংশে চলে যাই। অর্থাৎ এই আইডেন্টি শব্দটা হচ্ছে নাউন।
এই আইডেন্টি শব্দটা হচ্ছে নাউন। সো এই আইডেন্টি শব্দটা নাউন অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যাজ এ প্ল্যাটফর্ম। এখন আমরা যদি এই প্ল্যাটফর্ম শব্দটাকে ব্যাখ্যা করতে চাই, প্ল্যাটফর্ম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা আবার দেখি, প্ল্যাটফর্ম শব্দটার পূর্বে আছে হচ্ছে একটা আর্টিকেল এ, এবং এরপরে আবার প্রিপোজিশন চলে আসছে, মাঝখানে একটা মাত্র শব্দ আসছে, অর্থাৎ এই প্ল্যাটফর্ম হচ্ছে নাউন। নাউন এবং এই আইডেন্টিটি শব্দটাও ছিল নাউন। ওকে, তারপর এই প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারেল আইডিয়াস, এই জায়গাটাতে আইডিয়া শব্দটা হচ্ছে নাউন। এই জায়গাটাতে আমাদের যে আইডিয়া শব্দটা আছে, মূলত এই আইডিয়া শব্দটা হচ্ছে নাউন। এবং এই জায়গাতে প্রোগ্রেসিভ, যেহেতু শব্দের শেষে সিভ আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং তার পূর্বে লিবারাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে বলা আছে, although her decision to join the Department of English was initially met with resistance, অর্থাৎ লীনা নাগ যখন ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটার কারণে তাকে প্রথমে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অর্থাৎ তাকে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হইতে হয়েছে। এই জায়গায় রেজিস্ট্যান্স শব্দটার অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা বা বাধা। এই জায়গায় এই রেজিস্ট্যান্স শব্দটা হচ্ছে নাউন। আমরা জানি শব্দের শেষে এএনসি অথবা ইএনসি থাকলে তা নাউন হয়। আবার আর্টিকেলের পরে, প্রিপোজিশনের পরে, ডিটারমাইনারের পরে অথবা পজিটিভ ফর্মের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এই ক্ষেত্রে আমরা একটা মাত্র ওয়ার্ড কাউন্ট করার ক্ষেত্রে এরপর যদি ওয়ার্ডের পরে যদি প্রিপোজিশন আসে, সেই অংশটাকে আমরা বাদ দিয়ে ধরি। ওয়ার্ডের পরে যদি কানেক্টরস আসে, সেই কানেক্টরসকে আমরা বাদ দিয়ে ধরি। যদি ওয়ার্ডের পরে কোনো অন্য ক্লজ আছে, সেই ক্লজটাকে আমরা বাদ দিয়ে ধরি, অর্থাৎ কমা আসছে, এটার অপর অংশ আমরা বাদ দিয়ে ধরবো। এই উইথ প্রিপজিশনের পরে এবং কমার আগে ওয়ার্ড আছে মাত্র একটা, তার মানে এটা হচ্ছে নাউন। আবার আরেকটা বিষয় হচ্ছে, এই জায়গায় ইনিশিয়ালি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, অর্থাৎ এই ইনিশিয়াল শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এবং আমরা গঠনের দিক থেকেও জানি, শব্দের শেষে যদি এলওয়াই থাকে, তাহলে তা অ্যাডভার্ব হয়। শি অ্যাচিভড হার গোল, লীনা নাগ তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা অর্জন করেছেন। এই অ্যাচিভের জায়গায় শূন্য স্থান দিয়ে কিন্তু প্ল্যাটফর্মস অফ ভার্বের কোশ্চেন করতে পারে। হার গোল উইথ এ স্পেশাল পারমিশন, বিশেষ একটা অনুমতি সাপেক্ষে লীনা নাগ তার যে গোল ছিল, লক্ষ্য ছিল, সেটা অর্জন করতে পারে। এই জায়গায় পারমিশন শব্দটা হচ্ছে নাউন, শব্দের শেষে টি আই ও এন অথবা এস আই ও এন থাকলে নাউন হয়, এবং তার পূর্বের শব্দটা স্পেশাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রম দা দেন ভাইস চ্যান্সেলর, এই দা দেন শব্দটার অর্থ হচ্ছে তৎকালীন। দা দেন শব্দের অর্থ হচ্ছে তৎকালীন, অর্থাৎ সেই সময়ের। চ্যান্সেলর, সরি, এই জায়গায় দা দেন শব্দটার অর্থ হচ্ছে তৎকালীন। আর ভাইস চ্যান্সেলর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যিনি প্রধান, ওনাকে ভাইস চ্যান্সেলর বলেন। এবং বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক প্রাইভেট, সবগুলার চ্যান্সেলর হচ্ছেন পদাধিকার বলে বাংলাদেশের রাষ্ট্রপতি। লীনা নাগ achieved her goal with a special permission from the then Vice Chancellor Philip Hertz and fulfilled her dream of graduating from the University of Dhaka, এবং লীনা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করার বা স্নাতকোত্তর সম্পন্ন করার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করেন। এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? প্রথম উপাচার্যের নাম হচ্ছে
পিজে হার্টস আমরা পড়তাম, অর্থাৎ এই ফিলিপ হার্টস এই ভদ্রলোক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অর্থাৎ ভাইস চ্যান্সেলর, and fulfill her dream of graduating from দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এই জায়গাতে অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা জানি টু বা অন্য কোনো প্রিপোজিশন থাকলে তারপরে যখন ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এজন্য গ্রাজুয়েটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, later in 1923 she was the first woman to receive MA from the Department of English, এবং পরবর্তীতে 1923 সালে লীনা নাগ প্রথম নারী হিসেবে ইংরেজি বিভাগ থেকে এমএ ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। But লীলা নাগ's legacy goes beyond the confines of classroom, কিন্তু লীনা নাগের যে পরম্পরা আছে, তার যে ঐতিহ্য আছে বা তার যে হেরিটেজ আছে বা পূর্বসূত্র পূর্বসূত্রিতা আছে, সেটা শুধুমাত্র অর্থাৎ তার যে পরম্পরা বা কার্যদক্ষতা বা কার্যক্ষমতা, এটা কখনোই ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে আবদ্ধ ছিল না। এই জায়গাতে লিগেসি শব্দটা হচ্ছে নাউন। লিগেসি শব্দটা নাউন এজন্যে কারণ এই জায়গায় শব্দের শেষে সিওয়াই আছে, আমরা জানি শব্দের শেষে সিওয়াই টিওয়াই আর ওয়াই থাকলে তা নাউন হয়। আবার আরেকটা দিক হচ্ছে এই যে লীলা নাগ হচ্ছে নাউন, তার সাথে হচ্ছে অ্যাপোস্ট্রোফ এস দিয়া লীলা নাগকে হচ্ছে পজেসিভ ফর্ম করছে, অর্থাৎ আমরা জানি পজেসিভ ফর্মের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটা নাউন হয়। এখন অনেকেই বলতে পারে যে জায়গায় তো এই লীলা নাগের পরে লিগেসি একটা ওয়ার্ড আছে, তারপরে ওয়াজ গোজ একটা ওয়ার্ড, বিয়ন্ড একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, কনফাইন্স একটা ওয়ার্ড, অফ একটা ওয়ার্ড, ক্লাসরুম একটা ওয়ার্ড। সেই ক্ষেত্রে আমরা জানি বাক্যের সেগমেন্ট হচ্ছে তিনটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই জায়গায় যখন ভার্ব চলে আসছে অর্থাৎ গোজ যখন হচ্ছে ভার্ব, এই জায়গায় এটা ভার্ব যখন চলে আসছে তার আগের সেগমেন্ট হবে সাবজেক্ট, এবং আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন বসে, সেক্ষেত্রে পজেসিভ ফর্মের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, এজন্য এই লিগেসি হচ্ছে নাউন। ওকে, গোজ বিয়ন্ড দ্য কনফাইন্স অফ ক্লাসরুম, অর্থাৎ লীলা নাগের যে পরম্পরা বা তার যে কাজ করার পরিধি সেটা ক্লাসরুমের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর বাইরেও এর বাহিরব্যাপী বিস্তৃত ছিল। while she was while she was a student, লীলা নাগ যখন স্টুডেন্ট ছিলেন, she formed the ঢাকা উইমেন্স কমিটি, তিনি হচ্ছে ঢাকা উইমেন্স কমিটি বা নারীদের জন্য ঢাকা নারী সমিতি বা ঢাকা নারী কমিটি নামে একটা কমিটি স্থাপন করেন। এই জায়গাটাতে এই কমিটি শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং কমিটি শব্দটা একটা বিদঘুটে বানান, এটা পরীক্ষাতে স্পেলিং হিসেবে খুব বেশি ইম্পর্টেন্ট। এমন অনেক পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা, জব ইন্টারভিউ, এমন অনেক জায়গাতেই কমিটি বানানটা হাজার হাজার বার আসছে, এবং এই প্রশ্নটা আমাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই পড়তে হবে। and raised funds for the 1921 Bengal's flood victims, এবং তিনি হচ্ছেন 1921 সালে যে বাংলার যে বন্যা হয়েছে সেই বন্যার যারা ভিকটিম ছিল, যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত ছিল, তাদের জন্য বিভিন্ন ফান্ড রেইজ করছে। She was actively involved in the empowerment of women in society, তিনি সমাজে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে সরাসরি জড়িত ছিলেন। এই জায়গায় এই অ্যাক্টিভলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, এবং আমরা জানি অক্সিলারি ভার্ব, এই ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ইনভলভটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং আমরা জানি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। আবার শব্দের শেষে এলওয়াই আছে, আমরা জানি শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। ওকে, তারপরে ইনভলভ মানে হচ্ছে জড়িত, ইন দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইন দ্য সোসাইটি, এই জায়গায় এম্পাওয়ারমেন্ট শব্দটা হচ্ছে নাউন, আমরা জানি শব্দের শেষে মেন থাকলে সেটা নাউন হয়। আবার এই জায়গায় দেখতেছি আর্টিকেলের পরে এবং প্রিপোজিশনের আগে একটা মাত্র ওয়ার্ড আছে, এজন্য এই এম্পাওয়ারমেন্ট শব্দটা হচ্ছে নাউন। আচ্ছা, তার পরবর্তীতে বলা হয়েছে in 1923 she founded Dipali Sangha which served as a training institute for the
ফর অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট। তিনি 1900 অর্থাৎ লিনা নাগ 1923 সালে দীপালি সংঘ নামের একটা প্রতিষ্ঠান স্থাপন করছে, যেটা কাজ করত ট্রেনিং ইনস্টিটিউট, প্রশিক্ষণ আহ, সংস্থা হিসেবে বা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ফর অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট। এই অ্যাক্টিভিস্ট শব্দটা অর্থ খুব বেশি গুরুত্বপূর্ণ। এই অ্যাক্টিভিস্ট অর্থ হচ্ছে কর্মী বা সমর্থক। আহ, এই জায়গায় ইনস্টিটিউট শব্দটা হচ্ছে নাউন, আর ট্রেনিং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন ইনস্টিটিউট? ট্রেনিং ইনস্টিটিউট। এই জায়গায় কিন্তু মডিফায়ারের শূন্যস্থান দিয়ে কোশ্চেন করতে পারে এবং বলতে পারে ইউজ পার্টিসিপল। এবং অ্যান্টি কলোনিয়াল শব্দের অর্থ হচ্ছে উপনিবেশ বিরোধী। তারপরে আমরা দেখতে পাচ্ছি between 1927 and 28 she established the first self-defense institute for girls in বাংলা। অর্থাৎ লিনা নাগ 1927 থেকে 1928 এই বাংলায় নারীদের জন্য প্রথম আত্মরক্ষার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলেন। Then at the 1928 Kolkata Congress session she presented a paper. She presented a paper on the history of women's movement in Bangla as a delegate, and by 1929 Lina Nag had successfully founded 12 free primary school for girls. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1927 থেকে 1928 এর মাঝখানে বা মধ্যবর্তী সময়ে she established অর্থাৎ লিনা নাগ প্রতিষ্ঠা করেছেন দ্য ফার্স্ট সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস, নারীদের জন্য প্রথম আত্মরক্ষার প্রতিষ্ঠান। দেন তার পরবর্তীতে এই দেনটা হচ্ছে একটা কানেক্টরস। এট দা 1928 1928 সালে কলকাতা কংগ্রেস সেশনে তিনি নারীদের যে আন্দোলনে নারীদের ভূমিকা, বাংলায় নারী আন্দোলনে নারীদের যে ভূমিকা তার উপরে একটা রিপোর্ট বা একটা পেপার প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন অ্যাজ এ ডেলিগেট, প্রতিনিধি হিসেবে। ডেলিগেট শব্দটা ইম্পর্টেন্ট, এটা সমর্থক শব্দ হচ্ছে প্রতিনিধি অথবা রিপ্রেজেন্টেটিভ। অ্যান্ড বাই 1929 এবং 1929 এর মধ্যে লিনা নাগ সফলভাবে 12টা বিনা বেতনে প্রাইমারি বিদ্যালয় চালু করেছেন নারীদের জন্য। এই জায়গায় আমরা যদি দেখি এই সাকসেসফুলি শব্দটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা হচ্ছে হেড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ফাউন্ডেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই দুইটা ভার্বের মাঝখানে বসে জন্য সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। আবার শব্দের শেষে এলওয়াই আছে, এজন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাপার্ট ফ্রম হার কন্ট্রিবিউশন টু উইমেন্স ইমানসিপেশন, অর্থাৎ লিনা নাগের নারী মুক্তির ক্ষেত্রে যে অবদান ছিল তাছাড়াও, অ্যাপার্ট ফ্রম অর্থ হচ্ছে তাছাড়া, কন্ট্রিবিউশন শব্দটা হচ্ছে একটা নাউন কারণ শব্দের শেষে সন আছে। আবার এই জায়গাতে এটা হচ্ছে পজেসিভ ফর্ম, হারটা হচ্ছে পজেসিভ ফর্ম, পজেসিভ ফর্মের পরে এবং প্রিপোজিশনের আগে মাঝখানে একটা মাত্র ওয়ার্ড, এজন্য এটা হচ্ছে নাউন। তারপরে উইমেন্স ইমানসিপেশন, ইমানসিপেশন শব্দটার অর্থ হচ্ছে মুক্তি। এই যে এই শব্দের শেষে যেহেতু সন আছে এটা হচ্ছে নাউন। আবার এই উইমেনের পজেসিভ ফর্ম উইমেন্স এর পরে এবং কমার আগে অর্থাৎ একটা ক্লজের আগে একটা মাত্র ওয়ার্ড, এজন্য ইমানসিপেশন শব্দটা নাউন। লীলা কনস্ট্যান্টলি ভয়েসড হার ওপিনিয়ন্স ইন পলিটিক্স অ্যাজ ওয়েল। এই অ্যাজ ওয়েল শব্দের অর্থ হচ্ছে ও, এটা টু অথবা অলসো এর সমর্থক শব্দ। আচ্ছা, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি লিনা কনসিস্টেন্টলি, এই কনসিস্টেন্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে এলওয়াই আছে, এলওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, আর অ্যাডভার্ব সাধারণত প্রিন্সিপাল ভার্বের ইমিডিয়েটলি পূর্বে অথবা পরে বসে। এই জায়গায় ওপিনিয়ন শব্দটা হচ্ছে নাউন, কারণ পজিটিভ ফর্মের পরে এবং আবার প্রিপজিশনের পূর্বে, এই যে পজিটিভ ফর্ম হচ্ছে হার, এটার পূর্বে এবং এই যে প্রিপজিশন ইন এর পূর্বে একটা মাত্র ওয়ার্ড আছে, এজন্য এই ওপিনিয়ন শব্দটা হচ্ছে নাউন। ইন পলিটিক্স অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল শব্দটা হচ্ছে টু অলসো, অর্থাৎ লিনা নাগ নারী মুক্তির পাশাপাশি, নারী মুক্তি ছাড়াও তিনি হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রগুলোতে সক্রিয় ছিলেন বা রাজনৈতিক বিষয়েও তিনি তার মতামত ব্যক্ত করেছেন। শি she had been imprisoned on several occasions, অর্থাৎ তাকে বিভিন্ন ঘটনায় অনেকবার আহ, কারাবরণ করতে হয়েছে, অর্থাৎ তিনি অনেকদিন she had been imprisoned, তাকে
কারাগারে রাখা হয়েছে। এই বাক্যটা হচ্ছে মূলত প্যাসিভে আছে, কেউ কিন্তু নিজে ইচ্ছা করে কারাগারে থাকে না। অক্সিলারি ভার্ব, একটা অতিরিক্ত অক্সিলারি ভার্ব আছে, তারপরে ভি3 বসছে। আচ্ছা, এই জায়গায় সেভারাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ওকেশন শব্দটা হচ্ছে নাউন। কেন নাউন? কারণ শব্দের শেষে আছে শন, আর এই জায়গায় শব্দের শেষে আছে এ এল, অর্থাৎ এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি when the subcontinent was embroiled in turmoil during the partition, যখন সাবকন্টিনেন্ট অর্থ হচ্ছে উপমহাদেশ, এই জায়গায় শব্দের শেষে ইএনটি আছে, তবে এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। ওয়াজ এমব্রয়েলড মানে জর্জরিত বা বিজড়িত বা জড়িত, ইন টর্মোয়েল, টর্মোয়েল মানে হচ্ছে বিশৃঙ্খলা, গোলযোগ, আন্দোলন, দাঙ্গা, হাঙ্গামা এরকম বোঝায়। ডিউরিং দ্য পার্টিশন অর্থাৎ দেশ বিভাগের সময় যখন এই উপমহাদেশে বিশৃঙ্খলা দেখা দেয়। লীলা নাগ সেট আপ ক্যাম্পস ফর ভিকটিমস অফ নোয়াখালী রায়টস, এই রায়ট শব্দটার অর্থ হচ্ছে দাঙ্গা। এই রায়ট শব্দটা হচ্ছে দাঙ্গা বোঝায়, অর্থাৎ দুইটা সম্প্রদায়ের মধ্যে, দুইটা এলাকার লোকের মধ্যে যে সংঘর্ষটা আর কি, এটাকে বা যে ক্ল্যাশটা সেটাকে বোঝায়। আহ অর্থাৎ লীনা নাগ, এই জায়গায় বলছে লীনা নাগ এই নোয়াখালী দাঙ্গার যারা ভিকটিম ছিল তাদের জন্য বা যারা ভুক্তভোগী ছিল তাদের জন্য 1946 সালে ক্যাম্প স্থাপন করেন। এই জায়গায় ভিকটিম শব্দটা হচ্ছে নাউন, কারণ এই যে প্রিপোজিশন এবং তারপর আবার প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশনের মাঝখানে একটা মাত্র ওয়ার্ড আছে, এর জন্য এই ভিকটিম শব্দটা হচ্ছে নাউন। ওকে, তারপরে আমরা দেখতে পাই অ্যান্ড ফর অ্যাবান্ডেন্ট উইমেন্স, অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিত্যক্ত। এই শব্দটা খুব বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্যও এবং বোর্ড কোশ্চেনের জন্যও সিনোনিম অ্যান্টোনিম হিসেবে। অ্যান্ড ফর অ্যাবান্ডেন্ট উইমেন, এবং যারা পরিত্যক্ত নারী আছে তাদের জন্য। অ্যান্ড রিফিউজিস, এবং যারা হচ্ছে আশ্রয় প্রার্থী বা শরণার্থী। এই রিফিউজি শব্দটা কিন্তু সিনোনিম সিনোনিম অ্যান্টোনিম হিসেবে অথবা স্পেলিং হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। ফ্রম ইস্ট বেঙ্গল ইন 1947, অর্থাৎ যারা পূর্ব পাকিস্তান থেকে যেসব পরিত্যক্ত নারী গেছেন বা রিফিউজি গেছেন তাদের জন্য হচ্ছে লীনা নাগ ক্যাম্প স্থাপন করেছিলেন। ইন 1946, 1946 সালে she was the only Bengali woman elected to the Constituent Assembly of Bangla। 1946 সালে লীনা নাগ একমাত্র নারী সভাসদ হিসেবে বা নারী আহ, মন্ত্রী পরিষদের বা পরিষদের মন্ত্রী পরিষদের একমাত্র নারী সদস্য হিসেবে বাংলা থেকে নির্বাচিত হন। তারপর বলছে লীলা নাগ ব্রোক দ্য গ্লাস সিলিং অন সো মেনি লেভেলস and it was very difficult to limit her uh, টু বিং অনলি এ ফেমিনিস্ট, অর্থাৎ লীনা নাগ সমাজের যে অনেকগুলা বিষয় আছে, ক্লাস সিলিং বিষয় আছে যেগুলো হচ্ছে আমাদের সমাজে ট্যাবুর মতো নিষিদ্ধ, সেই জিনিসগুলা অনেক বিষয়গুলা তিনি হচ্ছে লেভেলগুলা পার করে গেছেন। সে কাচের যে দেয়াল আছে সেই কাচের দেয়াল চূর্ণ করে তিনি এগিয়ে গেছেন। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু লিমিট হার, এবং তাকে আবদ্ধ করে রাখাটাই ছিল কষ্টকর। টু দা লিমিট হার টু বিং অনলি এ ফেমিনিস্ট, অর্থাৎ শুধুমাত্র তাকে একজন নারীবাদী হিসেবে সীমাবদ্ধ করা যায় না, তিনি একজন নারীবাদী ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ ছিল। শি ফুলফিলস, তিনি হচ্ছে সম্পন্ন করছেন অল দ্য ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া শব্দটা হচ্ছে মূলত প্লুরাল, এর সিঙ্গুলার শব্দটা হচ্ছে ক্রাইটেরিয়ন। এটা কিন্তু অ্যাডমিশনে চলে আসতে পারে বা কলেজে ইন্টারনাল পরীক্ষাতে বা বোর্ড পরীক্ষাতে এরকম প্রশ্ন ঘুরাই দিতে পারে। ক্রাইটেরিয়া অফ সিটিজেন, অর্থাৎ তিনি একজন নাগরিক, তিনি নাগরিকের যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো পূরণ করছেন। রিবেল, একজন বিদ্রোহী, একজন রিফর্মার অর্থাৎ সংস্কারক। সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন সামাজিক কর্মী। অ্যান্ড এ চেঞ্জ এজেন্ট, এবং একজন হচ্ছে পরিবর্তন ঘটান এমন একজন ব্যক্তি বা পরিবর্তনকারী। তারপরে বলছে লুকিং এট দ্য আদার উইমেন হু স্টাডিড ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ মাস লেটার, অর্থাৎ পরবর্তীতে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি, উই ক্যান
trace these features of social activism in them as well। এবং আমরা ইংরেজি বিভাগের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বা পরবর্তী পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যেও এরকম সামাজিক কর্মকাণ্ড এবং এবং তাদের মধ্যে সামাজিক যে সম্পৃক্ততা, এই জিনিসগুলা বা লিনা নাগের যে বৈশিষ্ট্যগুলা ছিল সেই বৈশিষ্ট্যগুলা তাদের মধ্যেও খুঁজে পাই। আমাদের প্যাসেজটুকু এই জায়গাতেই শেষ। তারপরে এই জায়গাতে সোর্স দেওয়া আছে, মূলত প্যাসেজটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। এরপরে এই প্যাসেজের উপরে আমার কাছে মনে হয়েছে এই শব্দগুলা তোমাদের কাছে আননোন লাগতে পারে। যেমন হচ্ছে পেট্রিয়ার্কাল। পেট্রিয়ার্কাল এই শব্দটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং এর অর্থ হচ্ছে পুরুষতান্ত্রিক। রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে বাধা বা প্রতিরোধ। ডেলিগেট শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। এটা আমরা হচ্ছে ইসেও পড়ছিলাম, ইউনিট 4 লেসন 1 এর নেলসন ম্যান্ডেলাতে পড়ছিলাম। ডেলিগেট শব্দের সমর্থক শব্দ পড়ছি রিপ্রেজেন্টেটিভ। পরীক্ষাতে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হিসেবে চলে আসতে পারে। আর রায়ার শব্দের অর্থ হচ্ছে বাধা। ইমব্রয়েল শব্দের অর্থ হচ্ছে জড়িত অথবা বিজড়িত। প্রোগ্রেসিভ শব্দের অর্থ হচ্ছে প্রগতিশীল, উদার, মুক্তমনা এরকম বোঝায়। টর্ময়েল শব্দের অর্থ হচ্ছে আন্দোলন, হাঙ্গামা, গোলযোগ এরকম বোঝায়। এবং এই লিনানাক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এই জায়গা থেকে। তবে এই জায়গা থেকে প্যাসেজের পাশাপাশি যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিয়ারেন্স। যেহেতু লিনানাক একজন কিংবদন্তি মানুষ বলা যায় বা প্রদর্শক বলা যায়, পথ প্রদর্শক বলা যায়, আহ তার জীবনী থেকে এরকম রিয়ারেন্স পরীক্ষাতে চলে আসতে পারে। এবং এই জিনিসগুলা, এই প্র্যাকটিসগুলা খুব কমন। আমরা যদি বাংলাদেশে কিছু ভালো ভালো কলেজের কথা বলি, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলা করবে বা এই কাজগুলা করবে। তারা শুধুমাত্র বোর্ড কোশ্চেন রিপিট করবে না বা বোর্ড পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। আমি চাই তোমরা এই প্যাসেজটুকু ভালো করে পড়ার পরে, অর্থাৎ আমরা আজকে পেজ 78 কভার করলাম, অর্থাৎ 78 পেজ। তোমরা এই অংশটুকু পড়ার পরে চেষ্টা করবে এই রেয়ারেন্সটুকু নিজেরা পরীক্ষা দিতে, মিলাতে। প্রথমে কোনটা বসবে, তারপর কোনটা আসবে, তারপর কোনটা আসে, সিকোয়েন্স গুলা বা সিরিয়াল গুলা মিলানোর চেষ্টা করবে। এবং আমি তোমাদের সুবিধার জন্য এই রিয়ারেঞ্জের অ্যান্সারটুকু এর পরেই দিয়ে দিচ্ছি। তোমরা পজ করে সেই ক্ষেত্রে নিজেরা পরীক্ষা দিয়ে নিজেদের জ্ঞান যাচাই করে নিতে পারো। এই হচ্ছে মূলত রিয়ারেঞ্জের অ্যান্সার। আমি আশা করি তোমরা ভিডিওটা পজ করে আগে দেখবা এবং রিয়ারেঞ্জটা তোমরা খাতায় নিজেরা লিখবা। লেখার পরে এই উত্তরটা মিলিয়ে নিবা। সো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টাডি ল্যাবের পক্ষ থেকে। এবং আশা করি যে তোমাদের জন্য এই ক্লাসগুলা হেল্পফুল হবে। এবং যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই, চেষ্টা করব পরবর্তীতে এই কাজগুলো কন্টিনিউ করার। সবাইকে ধন্যবাদ।